নমস্কার দর্শকরা, আমি দীপান্বিতা এবং আজকে আবারও চলে এসেছি অনেকদিন পর আপনাদের সঙ্গে কিছু কথা বলতে। আমরা জানি দু দফায় নির্বাচন হলো, এই 2026-এর বিধানসভা নির্বাচন দু দফায় হলো এবং 4 মে রেজাল্ট বেরোলো এবং যেভাবে পরিবর্তন হলো এটা একটা ইতিহাস তৈরি করলো পশ্চিমবাংলায়। জয় শুধু ভারতীয় জনতা পার্টির নয়, এই জয়টা বাংলার মানুষের জয়। ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে এই একই কথা বলা হচ্ছে যে এই জয় কোনো সংগঠনের জয় নয়, এই জয় কোনো রাজনৈতিক দলের নয়, এই জয় মানুষের জয়। এবার বিষয় হচ্ছে 2021-এও ইসবার 200 পার স্লোগান উঠেছিল, কিন্তু 200 পার হতে পারিনি, কোথাও যেন 77-এ গিয়ে আটকে যায়। কিন্তু এবারে 200 পার করে 208 পেরিয়ে গেল, 208 হয়ে গেল এই ভারতীয় জনতা পার্টির। কি জাদু বলে হলো? অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করছে। গোটা নির্বাচন জুড়ে বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, নির্বাচন কভারেজ করেছি এবং দীর্ঘদিন সাংবাদিকতা করেছি। এই সমস্ত কিছু করতে করতে একটা জিনিস বুঝতে পেরেছি যে গোটা বাংলা জুড়ে মানুষ কতটা ভীত সন্ত্রস্ত, বিরক্ত, ঘৃণা, আতঙ্কিত হয়ে বসবাস করছিল। বিগত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস যা যা করেছে এই রাজ্যের জন্য, তা মানুষের কাছে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে বা ভয়ঙ্কর স্বপ্নের মতন প্রত্যেকটা মানুষের শয়নে স্বপনে জাগরণে লিখিত হয়ে রইল। একদিনে মানুষের এই পরিবর্তন বা মানুষের এই জনাদেশ একদিনে নয়, দীর্ঘ বছর ধরে মানুষের ওপর অত্যাচার, মানুষের নৈতিক যে অধিকার, বাক স্বাধীনতা থেকে শুরু করে সমস্ত কিছু কেড়ে নেওয়া, ভয় দেখানো, মানুষের ন্যূনতম যে পরিষেবাগুলো, শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত কিছু, সঙ্গে চাকরি, সবটাই এই তৃণমূল কংগ্রেস লুট করেছে। একদিকে যেরকম 26,000 চাকরি গেল, অন্যদিকে অভয়াকাণ্ড। এই সমস্ত কিছুর একসাথে সংগঠিত হয়ে আজকে এই বিপুল পরাজয় তৃণমূল কংগ্রেসের। এবং এই পরাজয়টা প্রত্যাশিত ছিল, এই পরাজয়টা খুব জরুরি ছিল। কথায় আছে, অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে, আর পিপিলিকার পাখা গজে মরিবার তরে। এই প্রবাদগুলো আমরা ছোটবেলায় মা ঠাকুমাদের কাছে শুনে বড় হয়েছি। আজকে চোখের সামনে প্রমাণ হয়ে গেল যে এই প্রবাদগুলো কতটা গুরুত্বপূর্ণ। তৃণমূলের যে বারবারন্ত হয়েছিল, তার পতন তো অনিবার্য ছিলই। এবার চলে আসি আর একটা বিষয়। এই বড় সংখ্যক পরিবর্তনের, যেমন চাকরি চুরি আছে, স্বাস্থ্য চুরি আছে, রেশন চুরি আছে, 26,000 চাকরি গেছে, যোগ্য মানুষরা চাকরি পায়নি, অযোগ্যরা চাকরি পেয়েছে, তার সাথে সিন্ডিকেট রাজ, তোলাবাজি, প্রমোটিং রাজ, পুকুর ভরাট, অবৈধ নির্মাণ, পাড়ায় পাড়ায় গুন্ডারাজ, ভয় দেখানো, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নারীদের সুরক্ষা। এই রাজ্যে মহিলাদের সুরক্ষা তলানিতে এসে ঠেকেছিল, এবং সেটা যে কতটা কঙ্কাল অবস্থায় ছিল তার জলজান্ত উদাহরণ এই অভয়া, আরজি করের অভয়া।
মানুষ এই মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখলে সহ্য করতে পারতো না, কিন্তু সরকার চলছে, মানুষ চুপ করেছিল, মানুষ সহ্য করছিল এবং মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছিল যে ঠিক সময় আসলে ব্যালট বক্সে তার জবাবটা দেবে, এবং দিয়েও দিয়েছে। এবার আর একটা বিষয় বলি, এগুলো তো দুর্নীতি নিয়ে হলো, যা যা করেছে 15 বছর ধরে। এর সাথে আর একটা বিষয় হচ্ছে হিন্দুত্ব। এই পশ্চিমবাংলা বাঙালিদের জায়গা, হিন্দু বাঙালিদের জায়গা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জায়গা। এই পশ্চিমবাংলা মূলত বাঙালিদের, এবং এখানে এই 15 বছরে তৃণমূল শাসনকালে যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ করা হয়েছে, যেভাবে হিন্দুদের ঘরবাড়ি জ্বালানো হয়েছে, যেভাবে হিন্দুদের মঠ মন্দির আশ্রমে ঢুকে ভাঙচুর করা হয়েছে, এবং তৃণমূলের একাধিক বিধায়ক বিধায়িকারা তারা নিজেরা হিন্দু হয়ে, কারুর টাইটেল ব্যানার্জি, কারুর টাইটেল ঘোষ, কারুর টাইটেল বোস, কারুর টাইটেল মুখার্জি হয়েও তারা আমাদের হিন্দু দেবদেবীদের নামে যত রকম পেরেছে নোংরা কথা, কুৎসা, যার পাপের ঘরা পূর্ণ হলো এবং মানুষ তাদের যোগ্য জবাব দিল। আজকে পশ্চিমবাংলায় একাধিক জায়গা ছিল যেখানে মানুষ পুজো করতে যেতে পারতো না, এমনকি মন্দির পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। তার উদাহরণ আছে, আমরা দেখেছি এই বিপুল জয়ের পর সঙ্গে সঙ্গে আসানসোলের একটি মন্দির, যে মন্দির 15 বছর ধরে বন্ধ ছিল, সেই মন্দিরের দ্বার খুলে দেওয়া হলো। মানুষ এটাই চেয়েছিল, নিজের অস্তিত্ব, নিজের ধর্মকে রক্ষা করার নির্বাচন ছিল এটা। মানুষ ভোট দিয়েছে, এবং যারা বাংলাদেশি নিয়ে রাজনীতি করে গেছে তাদেরকে জাস্ট লাথি মেরে কিক আউট করে ওয়াশ আউট করে দিয়েছে। এইসব অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে, এবং একদিন নয়, গ্রামগঞ্জে পঞ্চায়েত এলাকায় দিনের পর দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে ছোট মেজ বড় নেতারা অত্যাচার চালিয়ে গেছে, মহিলাদের ওপর অত্যাচার চালিয়ে গেছে। সবের হিসাব তো হবে। এবার চলে আসে আর একটা বিষয়। 4 তারিখ 4 মে প্রায় 208টা সিট নিয়ে, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় এসছে, এবং ইতিমধ্যেই তারা ঘোষণা করেছে 9 তারিখ শপথ গ্রহণ হবে, একটা সম্ভাব্য ডেট 9 তারিখ, এবং 7 তারিখ কি 8 তারিখ তাদের যে সংসদীয় বৈঠক হবে, সেই বৈঠকে অনেক কিছু সিদ্ধান্ত নেওয়া হবে, মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু ইতিমধ্যে যে তথ্যগুলো সামনে এসছে, আমাদের সংবাদ মাধ্যমের কাছে যেসব তথ্য সামনে এসছে, অনেকেই বলে বাংলা যেমন একটা মুখ চায়। তো দীর্ঘদিন ধরে যখন নির্বাচন চলছে, তার আগে থেকে অনেক মানুষের প্রশ্ন, মুখ্যমন্ত্রী কে হবে, যদি সরকার পরিবর্তন হয় মুখ্যমন্ত্রী কে হবে। তো মুখ্যমন্ত্রী কি হবে সেটা যেমন নির্দিষ্টভাবে এই বিজেপিতে বলা যায় না, কারণ এই বিজেপি একটা ভীষণ শৃঙ্খলাবদ্ধ, সংবিধানকে মানা, একটি সুশাসন রক্ষা করা একটি দল। এখানে এইভাবে কোনো কোম্পানি নয়, এটা তৃণমূলের কোম্পানি নয় যে ওইভাবে নির্ধারিত হয়ে যায়। এখানে সমস্ত সিস্টেম আছে, প্রোটোকল আছে, এবং সেই সিস্টেম মেনে স্টেপ বাই স্টেপ শীর্ষ নেতৃত্ব তারা এগোয়, তারা সিদ্ধান্ত নেয়, এবং তারপরে অফিসিয়ালি জানা যায়। তো আপাতত যেটুকুনি সামনে আসছে তথ্য, অবশ্যই সেটা সম্ভাব্য তথ্য, কোনোটাই অফিসিয়াল নয়, এবং এর মধ্যে পরিবর্তন হবে, পরিবর্তন করে অন্য নামও হতে পারে। কিন্তু আপাতত সূত্র মারফত যেটুকুনি সামনে আসছে, হয়তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হতে পারেন, কারণ এই শুভেন্দু অধিকারী যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার নয় দুবার হারিয়েছেন, এবং এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই নির্লজ্জ, হেরে যাওয়ার পর এখনো রিজাইন করেনি। মানে মানুষের নির্লজ্জতার একটা
সেটারও একটা সীমারেখা থাকে। এই মহিলাটি সেটাও ছাড়িয়ে গেছেন। বুদ্ধদেব বাবুকে আমরা দেখেছিলাম 2011 সালে যখন পরিবর্তন হয়েছিল, 12টার পর তিনি যখন বুঝে গেলেন যে ট্রেন্ড কোন দিকে যাচ্ছে এবং তার সরকারের পতন হলো, সরকার পরিবর্তন হবে, তিনি তার সম্মান রেখে আস্তে আস্তে নেবে গিয়ে রিজাইন করে দিয়েছিলেন। এটাই হচ্ছে রাজনীতি, এটাই হচ্ছে শিক্ষিত মানুষের রাজনীতি। আমরা সবাই যে কোনো দল করতে পারে, যে কোনো মতাদর্শে বিশ্বাস করতে পারে, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে সকলেই সম্মান করে। শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে দিলীপ ঘোষ থেকে করে শুভেন্দু অধিকারী থেকে প্রত্যেক দলের, কংগ্রেস বলুন, বিজেপি বলুন, সকলেই সম্মান করেন। কিন্তু এই মহিলাটার দখল করে রাখার আকাঙ্ক্ষা, সেই নির্লজ্জ শব্দ ওনার ক্ষেত্রে লজ্জা পাবে। যাই হোক, আমি ওনার প্রসঙ্গে কোনো কথা বলবো না। ইতিমধ্যেই ওনার বাড়ির সামনে থেকে গার্ডরেল থেকে শুরু করে যা সিকিউরিটি ছিল তুলে দেওয়া হয়েছে এবং ভাইপোর বাড়ি থেকেও সব তুলে দেওয়া হয়েছে। ভাইপো অ্যারেস্ট হবে খুব শিগগির। তো ওইসব প্রসঙ্গে আমি যাব না। আমার যেটা মূল কথা ছিল, মূল বক্তব্য ছিল যে সম্ভাব্য যে মন্ত্রিসভা গঠন হতে চলেছে 9 তারিখ শপথ গ্রহণ, তার একটা সম্ভাব্য লিস্ট ইতিমধ্যেই সামনে এসছে। সেটা পরিবর্তন হতেও পারে, এটা কিন্তু কোনো অফিসিয়াল নয়। শুভেন্দু মুখ্যমন্ত্রী হিসাবে এগিয়ে আছে, বা আবার কানা যাচ্ছে মহিলা মুখ্যমন্ত্রীও হতে পারেন। ইতিমধ্যেই অগ্নিমিত্রা পাল তিনি চার্টার্ড ফ্লাইটে দিল্লি পৌঁছে গেছেন। সেটা কি কারণে পৌঁছেছেন কোনোটাই স্পষ্ট নয়, কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। শুভেন্দু অধিকারী মহাশয় তিনি এগিয়ে আছেন। এখানে যে মন্ত্রী সব তাকে দিতে দেওয়া হতে পারে। রুদ্রনীল তিনি হয়তো কালচারাল পেতে পারেন, সম্ভাবনা অনেকেরই সামনে আছে, যারা মন্ত্রী সজল ঘোষ আছে, জগন্নাথ উপাধ্যায়ও আছেন, এরকম অনেক নাম এই মুহূর্তে সামনে এসছে। এবার কে কোন দফতর পাবে সেটা অফিসিয়ালি আর কিছু ঘন্টা বাদেই জানা যাবে। আমি জানি মানুষ খুব উত্তেজিত, খুব নতুন মন্ত্রিসভা গঠন হবে, নতুন মন্ত্রিসভা নিয়ে সবাই খুব এক্সাইটেড। আমিও একজন সাংবাদিক হিসাবে এক্সাইটেড, কিন্তু আপাতত যেটুকুনি খবর বিজেপি মারফত বা সূত্র মারফত সামনে এসছে সেটুকুনি দর্শকদের সামনে তুলে ধরলাম। এর মধ্যে অবশ্যই চেঞ্জেস হতে পারে, সবটাই সম্ভাব্য। আবারও বললাম, মুখ্যমন্ত্রীর দৌড়ে শুভেন্দু অধিকারী এগিয়ে আছে, বা কোনো মহিলাও হতে পারে, এই না মানে এই কথাও সামনে আসছে। এবং শ্রমিক ভট্টাচার্য ইতিমধ্যেই নবান্ন গেছেন, তিনি সাংবাদিক বৈঠক করেছেন। সেখানেও তিনি বলেছেন যে 9 তারিখ শপথ গ্রহণ হবে ব্রিগেডের ময়দানে। আমরা 9 তারিখ অবধি অপেক্ষা করি। এত চমকে অবশ্যই চমক আসতে চলেছে, এবং যেই চমক আসুক না কেন, পশ্চিমবাংলার বাসিন্দা, পশ্চিমবাংলার আপামর জনতার সুশাসন, সুশিক্ষা, সুস্বাস্থ্য, সুব্যবস্থা এবং সোনার বাংলার জন্য নিশ্চয়ই একটা সুন্দর মন্ত্রী গঠন হবে। সুতরাং এইটুকুনি বলবো, সত্যমেব জয়, সত্যের জয়, অসত্যের বিনাশ, সনাতনীর জয়, হিন্দুত্বের জয়, মানুষের জয়, আর পাপীদের বিনাশ যুগ যুগ ধরে হয়েছে, হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় একজন চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী হিসাবে যে নজির স্থাপন করে গেলেন, এটাও ব্ল্যাক ডের মতন করে কালো ইতিহাসে তার নামটা জড়িত করে রাখবে। অসংখ্য ধন্যবাদ আমার দর্শকরা যারা এতক্ষণ শুনলেন। আপনাদের সামনে কিছু তথ্য ধরলাম, আবার দেখা হবে, আবার কথা আপনাদের সাথে কিছু ভাগ করব, কিছু বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আসবো।